আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এখন লাইভে আসার কথা ছিল না, আমার এখন ঘুমানোর কথা ছিল। যেই ভাবলাম যে একটা সিচুয়েশনে আজকের সাবজেক্ট হচ্ছে মেজর জেনারেল রিটায়ার্ড হামিদুল হক। সবাই আমরা জানি এক্স প্রাক্তন ডিজিএফআই। তাকে অবসর দেওয়া হয়েছে, ফোর্স রিটায়ার্ড যেটাকে বলে। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু কিছু কিছু মহল থেকে তার সম্বন্ধে কিছু ভালো ভালো কথা বলা হচ্ছে। সো আমি ভাবলাম যে যেহেতু সেনাবাহিনীতে অনেকদিন চাকরি করেছি এবং ইভেন হামিদ স্যারের সাথে অনেকদিন দীর্ঘদিন চাকরি করেছি ক্লোজলি, আমি তাকে খুব ভালোভাবে চিনি এবং তার ডিজিএফআইতে থাকাকালীন যে সমস্ত কার্যক্রম আছে এগুলো যেহেতু জানি, তা আমার জিনিসটা ক্লিয়ার করা উচিত। প্রথমত হচ্ছে মেজর জেনারেল হামিদ ডিজিএফআই, উনি 22 সাল থেকে এই পদে আছেন আমার যদ্দূর মনে পড়ে। এই সময়ে কতগুলো ঘটনা হয়েছে, আন্দোলন হয়েছে, নির্বাচন হয়েছে, এই সবগুলোতে উনি ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছে। তারপরে উনি ভালো মানুষটা কেমনে হয় এটা আমি বুঝলাম না। ব্রিগেডিয়ার নিশাত জাতীয় পার্টির অফিসে ঢুকে এই করেছে সেই করেছে। ইভেন যখন কোটা এই আন্দোলনটা চলমান আন্দোলন যখন চলে, নাহিদুল ইসলাম যে কোটা আন্দোলনের সমন্বয়ক, তাকে তুলে নিয়ে গিয়ে ডিবিকে হ্যান্ড ওভার করেছে এই নিশাত। এটা নিয়ে সবাই আমরা জানি। তারপরেও তার বস যে আছে সে ভালো মানুষ। সিটিআইবি হচ্ছে যারা আয়না ঘর চালায়, মানে জয়েন্ট ইন্টারোগেশন সেল, এটা যারা চালায়, তার মানে এটার বস হচ্ছে হামিদ স্যার ভালো মানুষ ক্যানট বি। সিম্পল। আমি প্রথমেই বলি, আমি ওনাকে যখন আমি একদম ক্যাপ্টেন লেফটেন্যান্ট অবস্থায়, আমরা একসাথে সিলেট ক্যান্টনমেন্টে চাকরি করেছি, উনি আমার ইনস্ট্রাক্টর ছিলেন একটা কোর্সে, ক্লোজলি দেখেছি। ভালো মানুষ, নিতান্তই ভালো মানুষ। বাট ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ হয়ে নিজের কেরিয়ারের জন্য দেশকে বিক্রি করে দেওয়া এত এক জিনিস না। প্রথম হচ্ছে, উনি যখন কর্নেল অবস্থায় ডিজিএফআইতে ছিল, সরকারের পক্ষে এই আদালতটাকে, বাংলাদেশের যে আদালত সিস্টেমটাকে যে কুক্ষিগত করেছে, যেটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ করেছে, এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই হামিদ স্যার সেই কর্নেল থেকে। এবং যে সমস্ত জামাত ইসলামী নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এই যে মনে করেন আমরা সবাই জানি, এই একজনের সাক্ষীর নামটা ভুলে গেলাম, কি যেন একটা সাক্ষী, যে সাক্ষীটা নাই, এই জন্যই সাকা চৌধুরীর ইয়ার যে সাক্ষী ছিল সে সাক্ষী নাই, বা আরো কয়েকজনের যে সাক্ষী ছিল সাক্ষী নাই, বা ম্যানিপুলেট করা, এই সবগুলোই করেছে এ হামিদ স্যার। তারপরে আমি সবচেয়ে যখন ওনাকে অ্যাকচুয়ালি চাকরিতে থাকা অবস্থায়, তো এরকম যখন আমি ছিলাম তখন তো আর এইরকম সিচুয়েশন ছিল না। তখন যেটা হয়েছে, আমি যখন সুদানে ছিলাম ইউএন মিশনে, আমি একটা ইউনিটের সিও ছিলাম। সো আমাদের কম্পার্টমেন্টে ওনার, যদিও আমাদের এখানে থাকার কথা না, বাট আমরা যারা মিলিটারি অফিসার যারা বাংলাদেশের, তাদেরকে আমাদের যেহেতু অ্যাকোমোডেশন ছিল, ওনাদেরকে আমাদের অ্যাকোমোডেশনের ভিতরে থাকতে দিতাম, ওনারা খাওয়া দাওয়া আমাদের সাথেই করতো। সো যেটা হয়তো প্রতি বৃহস্পতিবার দিন আমরা তাস খেলতে বসতাম, আমরা ব্রিজ খেলতাম, খেলতে খেলতে অনেক গল্প সল্প হইতো। গল্পের মধ্যে একবার উনি বললেন, আপনারা যদি মনে আছে, যে র্যাবের এক অধিনায়ক, আমি নামটা আর বলতেছি না এখানে, একটা মাজারে রেড করেছিল, অনেক টাকা পয়সা ওখান থেকে নিয়ে নিয়েছিল। এটার পরে তাকে তার মানে চাকরিচ্যুতি হয়, আদালতে মামলা হয়। উনি হঠাৎ করে বলল যে ওই মামলাটাকে উনি যেহেতু মানে কোর্টের উপরে তার একটা কন্ট্রোল আছে, উনি ওখানে গিয়ে ওই ফাইলপত্র একদম কোল্ড স্টোরেজে রেখে দিচ্ছেন, যাতে আগামী 10 বছরে ওই ফাইল আর উঠবে না, মানে ওই কেস একদম ধামাচাপা দিয়ে দিচ্ছেন। আমি তো হা করে তাকাই গেলাম যে স্যার এটা কি, মানে মোট কথা হচ্ছে এই ভালো মানুষ তো ভালো মানুষ না। একটা চোর, থিফ, যার চাকরি গেছে এটার জন্য, তার ফাইলটা তার আদালতে, যে যাদের টাকাটা মারছে, জনগণের টাকাটা মারছে, তারা ইয়া করবে, উনি আদালতকে ম্যানিপুলেট করে ওই অফিসারটাকে বাঁচাই দিলেন কেসটা থেকে। এর মধ্যে উনি এই 2022 থেকে এই পর্যন্ত আর অনেকগুলো চিঠি আসছে, দেখলাম উনি লেফটেন্যান্ট কর্নেল থাকায় কয়েকটা ওয়ার্নিং খেয়েছেন। এই ওয়ার্নিং গুলা লেফটেন্যান্ট কর্নেল থাকার ওয়ার্নিং থাকার পরে এই পর্যন্ত, মানে আওয়ামী লীগ সরকার এতই গাব
যে তারা এরকম একজন আওয়ামী বিরোধী লোককে আইনা তাদের ডিজিডিজিএফআই বানাইলো, আর এটা দিয়ে সেই এর আগের 2024-এর নির্বাচনটা করাই ফেললো। ইটস নট। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে সেনাবাহিনীতে যে ক্লিনজিং যেটা চলতেছে, স্লো বাট ইন দ্য রাইট ট্র্যাক। এখন পর্যন্ত কাউকে ভুলে কারো দোষ নাই এবং তাকে দোষী সাব্যস্ত করেছে এরকম হয় নাই, বরঞ্চ এটা আরো ফাস্ট করা উচিত ছিল। এখানে প্রাক্তন 3জন ডিজিডিজিএফআই কে একসাথে ফোর্স রিটায়ার করা হয়েছে। একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, আর এটা হচ্ছে মেজর জেনারেল হামিদ। সো এখানে নিয়ে আমাদের কোনো ডাউটের কিছু নেই। এখানে আমি আরেকটা জিনিস বলি, হামিদ স্যারকে পিক আপ করছে যখন সে পাকিস্তানে একটা কোর্সে গেছে। পাকিস্তানে ওনাকে কিছু স্পেসিফিক টাস্ক দেওয়া হয়েছিল, এটা আমি অ্যাজিউম করতেছি, এবং তখনই তার সাথে ক্লোজলি তাকে বোঝা যাচ্ছিল যে সে এখান থেকে পিকড আপ হয়েছে। ওইটা যাওয়ার পরেই, পাকিস্তান থেকে আসার পরেই তিনি ফটফট করে উঠে গেলেন। ওনার কেরিয়ার এমনি খারাপ ছিল না, ভালো ভালো জায়গায় পোস্টিং করেছেন, কিন্তু উনি এই কাজগুলো করেছেন যে সরকারের পক্ষে যে সমস্ত জিনিস, উনি নিজে ভালো হয়ে থাকতেছেন। এখন ব্রিগেডিয়ার নিশাদ গিয়ে মনে করেন ব্রিগেডিয়ার নিশাদ বা যে কেউ এই যে ইসলামী ব্যাংকের যে ইয়াগুলা কি বলে, ব্যাংকের যে জবরদখল টখল, এগুলোর মধ্যে তো ডিজিএফআই ছিল। আমার টাইম ইয়াটা মনে নাই, বাট ডিজিএফআই ছিল। ব্রিগেডিয়ার নিশাদ সম্বন্ধে তো অনেকগুলো আমি পোস্ট দেখছি, জুলকারনাইন স্যার অনেকগুলো পোস্ট করেছে যে ব্রিগেডিয়ার নিশাদ এই করেছে সেই করেছে। আমি ব্রিগেডিয়ার নিশাদকে অ্যাকচুয়ালি সে যখন আর্মিতে ঢুকে নেয় তখন থেকে আমি তাকে চিনি, তার বাসায় গিয়েছিলাম এই ইভেন্ট। আমি যখন লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, তার ভাই ছিল, বড় ভাই ছিল আর্মিতে, তার সাথে গিয়েছিলাম। এই ছেলেটা হঠাৎ করে এইভাবে হবে, মানে মনস্টার হয়ে যাবে, তো আমি নিজেই বুঝি নাই। এনিওয়ে, এই মনস্টার যতগুলো আছে সবগুলা হচ্ছে হামিদ স্যারের আন্ডারে, আর হামিদ স্যার হচ্ছে ভালো মানুষ। এটা কি কোনোভাবে যায়? আপনারা কি বিশ্বাস করবেন? আমি বিশ্বাস করব না। এবং আমি একটা জিনিস আপনাদের কাছে যত তথ্য উপস্থাপন করি, যেটা আমাদের ডাউট থাকে, আমি বলে দিই যে এটা এখন আমি ভেরিফাই করতে পারিনি, বাট স্টিল আমি শেয়ার করতেছি। বাট মেজর জেনারেল হামিদ ইজ এ ক্রিমিনাল, এবং তাদের মতো লোকের জন্যই আজকে এই অবস্থা বাংলাদেশ এবং বাংলাদেশ আর্মি। আপনারা এই 5ই আগস্টের আগের দিন পর্যন্ত বাংলাদেশ আর্মিকে আপনারা কি চোখে দেখেছেন, শুধু ওই জায়গাটা মনে করেন। আমি নিজে ইউএন হেডকোয়ার্টারে দাঁড়াইছি, বাংলাদেশ সেনাবাহিনীকে যেন ইউএন পিসকিপিং ফোর্স থেকে করা যায়। 28 বছর চাকরি করছে আর্মিতে। কি কারণে? কারণ তারা জনগণের দিয়ে গুলি করতেছে। এই সময়গুলাতে এই লোকগুলা, এই ফোর্সগুলা, যখন এই কোটা আন্দোলন চলতেছে, ব্রিগেডিয়ার নিশাদ গিয়ে ছাত্রদের, যে নাহিদকে তুলে নিয়ে এসে ডিবির কাছে হ্যান্ড ওভার করছে, আরো কয়েকজনকে নিয়ে চোখ বেঁধে নিয়ে আসছে তারা। আর এই কাজগুলো কি মানে হামিদ স্যারকে না জানিয়ে করেছে? হতেই পারে না। এবং ডিজিএফআই ক্লোজলি কাজ করেছে কার সাথে? ভারতীয় রয়ের সাথে। তাদের রয়ের অফিস আছে ডিজিএফআই অফিসে। কেমনে হইল? এই যে দেখেন, নর্মালি যে কোনো একটা বিপ্লব হওয়ার পরে যারা এটার সাথে জড়িত ধামধাম করে কিন্তু প্রসিকিউট হয়ে যায়। এইবার কিন্তু এটা হয় নাই। এই জন্যই কিন্তু ভারত এখনো তাদের তেজ দেখাচ্ছে। নাহলে আপনারা চিন্তা করেন যে এই 5 তারিখের পরেই কিছুদিন পরে আপনারা নিউজ দেখেছেন না, যে ইন্ডিয়ান ভারতীয় একটা বিমান এসে 250 লোককে নিয়ে চলে গেছে তাদের। এরা সবই ছিল এদের এজেন্ট, এবং এটা অ্যারেঞ্জ কে করছে? লেফটেন্যান্ট জেনারেল মুজিব, বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিব। সে সেনাবাহিনীর একটা আন্ডার কনস্ট্রাকশন, মানে অলরেডি কনস্ট্রাক্ট হয়ে গেছে কিন্তু লোক ওঠে নাই, ফার্নিচারও আছে, ওইখানে সে 250 লোককে রাখছে ক্যান্টনমেন্টের ভিতরে। ভারত ভয় পাইছে কি, যে তারা এইভাবে যে আমাদের ভিতরে যে তাদের লোক ঢুকাই দিছে, সেই লোকগুলো তো ধরা পড়ে যেতে পারে। কিন্তু আমাদের ভিতরে গাদ্দার এত বেশি, তারা নিশ্চিন্তে, এই মুজিব নিশ্চিন্তে পার হয়ে গেছে। আর আমি অবাক হব না যদি মুজিব এখনো পার হয় না, আমি যেটা বুঝি। আমি অবাক হব না যদি সে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অ্যাসাইলাম নিয়ে থাকে, কারণ সে তো তাদের এজেন্ট ছিল। তা আমাদেরকে বুঝতে হবে, বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালে যাচ্ছে। ক্রান্তিকাল মানে হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপুর থেকে শুরু করে, ছুপু তো ছিল হচ্ছে মুজিব বাহিনীর লোক, মুজিব বাহিনীর সব হচ্ছে ভারতীয় রয়্যাল এজেন্ট থেকে শুরু করে যারা আছে আমাদের অস্ত্রপৃষ্ঠের মধ্যে সব ভারতীয় এজেন্টরা আছে।
এবং এই জিনিসটা এখন ক্লিনজিং করতে হবে। আমরা শুধু নৌন কতগুলো জানি, জিয়াউল হাসানেরটা জানি, মুজিবেরটা জানি, আমি লেফটেন্যান্ট কর্নেল ইমরান ইবনে রৌফেরটা জানি, 25 লং কোর্সের ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম, আমি তার সাথে চাকরি করছি, তারটা জানি। তার কাছে ছিল হচ্ছে কলকাতা পাবলিক লাইব্রেরি কার্ড, তার কাছে ওদিক থেকে বই আসতো। বইগুলোর মধ্যে সাবজেক্ট হচ্ছে টেরোরিজম, একটা হচ্ছে পাকিস্তানেরটা বেশি, বাংলাদেশেরটা বেশি, ইন্ডিয়ারটা একটু কম, মানে ম্যানিপুলেটেড, সবকিছু ম্যানিপুলেট। আমি যাদেরকে চিনি এদের এই সমস্ত জিনিসপত্র আমি এমআই ডাইরেক্টরে দিয়েছি, কোনো কাজ হয় নাই। আমি এতদিন ধরে বলে আসতেছি, সেই অনেক আগের থেকেই বলে আসতেছি যে বাংলাদেশে কিভাবে ভারতীয় অগ্রাসনের মধ্যে পড়ছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে ঢুকে গেছে কিভাবে। কিছুদিন আগেও এয়ারফোর্সের একটা অফিসার দেখা গেছে যে সে ভারতীয় এজেন্ট, তার কোনো ক্লিয়ারেন্স কিছুই হয় নাই। পরবর্তীতে যারা ক্লিয়ারেন্স করেছে তারাও গায়ে, এখন অবশ্যই অ্যারেস্টেড অবস্থায় আছে। সো এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে মেজর জেনারেল হামিদ এবং তার অন্যান্যরা। সো আমি এটা শুধু হামিদ স্যারের জন্যই বলবো যে আপনাদের মধ্যে কনফিউশন হওয়ার কিছু নাই। হামিদ স্যার ইজ এ ক্রিমিনাল, এবং ক্রিমিনালদেরকে শুধু চাকরিচ্যুত করলেই হবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাহলেই সেনাবাহিনী, যে আমরা যে সেনাবাহিনীটা আগের মতো রেখে গিয়েছিলাম, সেই সেনাবাহিনীটা তার মতোই আগের সেই যে ভাবমূর্তি যেটা আছে সবকিছু মিলে। এখন কিন্তু সেনাবাহিনীর ভিতরে, মানে আমি যেটা শুনেছি, মানে কি বলে, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন, মানে কে সেনাবাহিনী চালাচ্ছে এটা নিয়ে অনেক কনফিউশন আছে, কেউ কারো কথা শুনতেছে না, এরকম একটা অবস্থা। আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে এই স্যারকেও, ওয়াকার স্যারকেও এখন সরিয়ে দেওয়া। এই সরিয়ে দেওয়া না রাখ পর্যন্ত ওই নেক্সাসটা চলতেই থাকবে। তারেক সিদ্দিকী কি বলে ব্ল্যাকমেইল করতেছে ওয়াকার স্যারকে, ওয়াকার স্যার ব্ল্যাকমেইল করতেছে তারেক সিদ্দিকীকে, জিয়া তারেক করতেছে তারেক সিদ্দিকীকে, জিয়া করতেছে ওয়াকার স্যারকে। ইটস এ টোটাল ম্যাস। সো আমি আপনাদের সবাইকে বলবো, এই হামিদ, মেজর জেনারেল হামিদ ভালো মানুষ, বুলশিট, হি ইজ এ ক্রিমিনাল, এবং তার চাকরি গেছে ঠিক আছে, শুধু চাকরি যাওয়াই সাফিসিয়েন্ট না, হি শুড বি গো টু জেল, হি শুড বি বিহাইন্ড দ্য বার। বাংলাদেশ আর্মিকে নষ্ট করার জন্য, বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনাকে এতদিন সহায়তা করার জন্য। ধন্যবাদ।